নমস্কার। আবার হাজির হলাম হোমিওপ্যাথির খুঁটিনাটি মূল্যবান তথ্য নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইয়ের শারীরিক কুশল কামনা করে শুরু করব আজকের অধ্যায়। তবে তার আগে ছোট্ট অনুরোধ, এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী বিষয়ে প্রকাশের সঙ্গে সঙ্গে আপনি শুনতে পাবেন। তো চলুন শোনা যাক। আজকের আলোচনা করব হোমিওপ্যাথিক চিকিৎসা প্রণালী নিয়ে। যদিও আমার পূর্বের দুটো অডিওতে আপনারা জেনেছেন এই চিকিৎসা প্রণালীর সামান্য কিছু, তবে আজকের আপনারা জানবেন বিস্তারিতভাবে। দেখুন, জ্বর হইয়াছে কি প্রদাহ হইয়াছে কি পক্ষাঘাত হইয়াছে, এইরূপে নিদান তত্ত্বের সাহায্য লইয়া চিকিৎসা করা ন্যায়সঙ্গত নহে। প্রত্যেক রোগীর ব্যক্তিগত বৈশিষ্ট্যের অনুপাতে জ্বর, প্রদাহ বা পক্ষাঘাতের চরিত্র বিশ্লেষণ করিয়া তদনুরূপ চিকিৎসাই এই হোমিওপ্যাথির মূল কথা। সেই বৈশিষ্ট্য লক্ষ্য করিবার জন্য এবং সেই চরিত্র বিশ্লেষণ করিবার জন্য যে সকল লক্ষণের উপর নির্ভর করিতে হয়, তাহাদের বাহ্য পরিচয়ের সহিত অন্তর্নিহিত ধাতুগত দোষের প্রতিও লক্ষ্য রাখা উচিত। হোমিওপ্যাথি মতে রোগ দ্বিবিধ। এই দ্বিবিধ বলতে এক তরুণ ও পুরাতন, অথবা অচির বা চির। তরুণ রোগ বলিতে যাহা হঠাৎ আক্রমণ করিয়া উত্তরোত্তর বৃদ্ধি পাইতে পাইতে অল্পক্ষণের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে রোগীকে শেষ করিয়া ফেলে বা নিজেই শেষ হইয়া যায়, তাহাকেই বোঝায়। আর পুরাতন রোগ বলিতে যাহারা সোরা অর্থাৎ চর্মরোগ, সাইকোসিস অর্থাৎ গনোরিয়া, সিফিলিস হইতে উৎপন্ন হইয়া নানাবিধ রূপে সারা জীবন কষ্ট দিয়া থাকে, তাহাকেই অচির বা পুরাতন রোগ বোঝায়। আবার এই ঔষধের মধ্যেও এই রোগ দ্বিবিধ চরিত্রও দেখা যায়। কতকগুলো ঔষধের ক্ষমতা অল্পক্ষণের মধ্যেই অত্যন্ত প্রবলভাবে প্রকাশ পাইয়া অল্পক্ষণের মধ্যেই শেষ হইয়া যায়। আবার কতকগুলি ঔষধের ক্ষমতা সহজে প্রকাশ পাইতেই চাহে না, কিন্তু একবার প্রকাশ পাইতে আরম্ভ করিলে সহজে নিঃশেষ হইতেও চাহে না। অর্থাৎ আমরা শেষোক্ত ওষুধগুলিকে দীর্ঘকাল কার্যকর ঔষধ বা সুগভীর শক্তিশালী ঔষধ বলিয়া বিবেচনা করিব, আর প্রথমোক্ত ঔষধগুলিকে আমরা স্বল্পক্ষণ কার্যকর ঔষধ বলিব। আমরা যখন তরুণ রোগের চিকিৎসা করিতে যাইব, তখন তাহার সাম্প্রতিক উত্তেজনার কারণ, যেমন ধরুন রাত্রি জাগরণ, গুরুপাক দ্রব্য ভোজন, হঠাৎ ঠান্ডা লাগা, ক্রোধ, কলহ, ভয় ইত্যাদি উত্তেজনা, উপশম ও বৃদ্ধির ইতিহাস, তাহার সহিত অদ্ভুত বা অস্বাভাবিক বা অসাধারণ কিছু লক্ষণ আমরা সংগ্রহ করিব। যেমন বারংবার মলত্যাগের বেগ, অথচ সেটি নিষ্ফল প্রয়াস, জ্বরের শীত অবস্থায় পিপাসা, উত্তাপ অবস্থায় আবার পিপাসার অভাব, ঋতুকষ্টের সময় দেখা যায় যত স্রাব তত ব্যথা, এইসব ইত্যাদি লক্ষণ আমরা যথেষ্টভাবে সংগ্রহ করিব। আর হ্যাঁ, আরেকটি কথা, রোগীর মানসিক অবস্থা, যেমন অতিরিক্ত মৃত্যু ভয়, ক্রমাগত কোলে থাকিতে চাওয়া, অস্থিরতা, এগুলোও প্রয়োজনীয়। আর যখনই আমরা পুরাতন বা চিররোগের চিকিৎসা করিতে যাইব, তখন অবশ্যই আমাদের উচিত ধাতু দোষের সন্ধান লওয়া। কারণ
সেই রোগের মূলে সোরা, সিফিলিস বা সাইকোসিস আছে কিনা, এক বা একাধিক দোষের মিশ্রণ ঘটিয়াছে কিনা, এবং তাহাদের চিকিৎসাকল্পে কোনো অন্যায় বা অবৈধ উপায় পূর্বে গ্রহণ করা হইয়াছিল কিনা, এই সকল তথ্যের সন্ধান লওয়া উচিত। শুধু তাই নয়, পিতামাতার স্বাস্থ্য, ভাই ভগিনীর স্বাস্থ্য, বিধবা কিংবা বিপত্নিক সমগ্র জীবনের সুস্থ ও অসুস্থতার সকল কথা, আবার কোন ঋতুতে কিভাবে কখন কি কি উপসর্গ প্রকাশ পাইয়াছিল, কি চিকিৎসায় কিরূপ ফল হইয়াছিল, আহার বিহার সম্বন্ধে রুচি অরুচি, শরীরের গঠন, মনের চিন্তা, স্বভাব চরিত্র, স্বপ্ন বৃত্তান্ত, এমনকি স্ত্রীলোকের ঋতুকালীন উপসর্গ ও গর্ভাবস্থার সকল কথা পুঙ্খানুপুঙ্খ রূপে অবগত হইয়া ওষুধ নির্বাচন করা বিধেয়। যেমন ধরুন, কোনো ব্যক্তির কাশি হইলে তাহার কারণ, তাহার বৃদ্ধি, উপশম, তাহার আনুষঙ্গিক অন্যান্য কথা জিজ্ঞাসা করা প্রয়োজনীয়। তৎসঙ্গে রোগী স্থূলকায় কি শীর্ণকায়, শীতকাতর কি গরম কাতর, পরিষ্কার পরিচ্ছন্ন কি অপরিষ্কার অপরিচ্ছন্ন ইত্যাদি তথ্য প্রয়োজন। আর একটা কথা, তরুণ রোগে সুনির্বাচিত ঔষধ প্রয়োগের পর রোগের উপসর্গগুলি প্রায়ই একটু উত্তেজিত হয় বা একটু বৃদ্ধি পাইয়াছে বলিয়া মনে হয়, কিন্তু ইহাতে ভয় পাইবার কোনো কারণ নাই। কারণ উত্তেজনা বা বৃদ্ধি স্বল্প এবং সাময়িক, এবং তাহা শারীরিক লক্ষণগুলির মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন ধরুন, সবিরাম জ্বরে ঔষধ প্রয়োগের পর যদি দেখা যায় যে জ্বর একটু বৃদ্ধি পাইয়াছে, তাহা হইলে চিন্তা করিবার কিছু নাই। পক্ষান্তরে যদি দেখা যায় যে ঔষধ প্রয়োগের পর জ্বর কমিয়াছে বটে, কিন্তু বিকারের প্রকোপ বাড়িয়া গিয়াছে, তাহা হইলে বুঝিবেন আপনার ঔষধ নির্বাচন ঠিক হয় নাই এবং বিপদের সম্ভাবনা আছে। আসলে হোমিওপ্যাথিক ঔষধ মনস্তরে কার্য করে বলিয়াই সুনির্বাচিত ঔষধ প্রয়োগের পর রোগী মনে মনে বেশ প্রফুল্ল বোধ করিতে থাকে। তাহার শারীরিক লক্ষণগুলি সামান্য একটু উত্তেজিত হইলেও তাহার মন ভাঙিয়া পড়ে না। হোমিওপ্যাথিক ঔষধের নির্বাচন সম্বন্ধে নিশ্চয়তাই ইহাই শ্রেষ্ঠ পথ। আবার পুরাতন পীড়াতেও ঔষধ প্রয়োগের পর বৃদ্ধি দেখা দেয়, কিন্তু তাহা দেখা দেয় চিকিৎসার শেষ মুখে এবং অতীতের চাপা দেওয়া উপসর্গগুলি পুনঃপ্রকাশের দ্বারা। যেমন ধরুন, শৈশবে কেহ একজিমায় কষ্ট পাইয়াছিল এবং কোনো মলম বা কুচিকিৎসায় তাহা আরোগ্য হইবার পর কানে পুঁজ দেখা দেয়, এবং একদিন গোবীজের টিকা লইবার পর হঠাৎ দেখা গেল তাহা ভালো হইয়া গিয়াছে, কিন্তু তাহার কিছুদিন পরে আবার মলদ্বারে একটি ফোঁড়া ওঠে এবং তাহা নালী ঘায়ে পরিণত হয়। এই অবস্থায় তিনি যদি আমাদের শরণাপন্ন হয়, তাহা হইলে তাহার ধাতুগত দোষ অর্থাৎ বংশগত ইতিহাস, স্বভাব চরিত্র প্রভৃতির লক্ষ্য করিয়া উপযুক্ত ঔষধ প্রয়োগ করা উচিত। কিন্তু সেই ঔষধ কিভাবে কার্য করিবে? আমরা দেখিব, তাহার বর্তমান নালীঘা প্রথমে একটু উত্তেজিত হইতে পারে, কিংবা তাহা আরোগ্য হইবার পূর্বে পুনরায় তাহার কানে পুঁজ এবং একজিমা প্রভৃতি প্রকাশ পাইবে। অতএব এমন অবস্থায় কানের পুঁজ বা একজিমাকে নতুন রোগ মনে করিয়া যদি অন্য ঔষধ প্রয়োগ করা না হয়, রোগের পরিণতি যেভাবে প্রকাশ পাইয়াছে তাহার পরিসমাপ্তি বা আরোগ্যের গতিও ঠিক তার বিপরীত মুখে পরিচালিত হয়। কিন্তু তাই বলিয়া আমরা মনে করিব না
যে কুচিকিৎসার ফলে কাহারও মেনিনজাইটিস বা প্লুরিসি হইয়া থাকিলে হোমিওপ্যাথিক চিকিৎসার মুখে তাহা পুনরায় প্রকাশ পাইবে। কারণ জীবনী শক্তি এমনভাবে কার্য করিতে থাকে যাহাতে জীবন খুব কম বিপন্ন হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার এই চিকিৎসা প্রণালীর বিস্তারিত মূল্যবান তথ্য আপনারা পাবেন আগামী অডিওতে। ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনি শুনতে পাবেন। আর কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে মতামত জানাবেন। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।